রায়হান, তুই মন দিয়ে পড়ালেখা করতেছিস কেন? তো ক্লাসে তো মন দিয়ে পড়ালেখাই করবে। না ভাই, এমনি ক্যামেরা অন করে রাখছি আর কি। ওর তো ক্যামেরা অন করলে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমরা এখন গ্র্যাভিটেশনাল ফিল্ড নিয়ে বেসিক্যালি ডিসকাশন শুরু করব। তো তোমরা যে ভিডিওতে দেখছো এই ভিডিওর ব্যাপারগুলি আমরা ডিসকাস করব, বাট ইন আ সামারি, বিকজ ভিডিওতে তো অলরেডি তোমরা একটা আইডিয়া পাইছো যে অ্যাকচুয়ালি আমরা কোন ব্যাপারগুলি নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো এখন ওই জিনিসটাই এখন আমরা একটা সামারি ভার্সনে দিব, তাহলে যেন তোমাদের রিক্যাপ হয়ে যায়, বা যে যে কনসেপ্টে তোমাদের একটু বুঝতে প্রবলেম হয়েছিল ওগুলি যেন কভার হয়ে যায়, ওই জিনিসটা আমরা এখন ট্রাই করব। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওই যে আর্থের ডেপথে গেলে কেন ম্যাস আমার কমে যায় ওটা বুঝি নাই। ম্যাস কমে যায় না, ব্যাপারটা বাড়ে কি হয়। ওই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। হ্যাঁ হ্যাঁ, ওইটা কেন কমে যায় ওটা বলবো। হ্যাঁ, তো এটা বলবো, এটা সমস্যা নাই। তো লেট মি সি, 1 মিনিট। কালকে একটা নতুন রাউটার কিনে আনছে, এখনো লাগানোর টাইম পাই নাই। হুয়াওয়ের একটা 4 অ্যান্টেনা রাউটার এনজেড ভাই কিনতে বললো যে এটা অনেক ভালো। এখন দেখি এটা আজ আজকে রাতে বা কালকে সেট আপ করবো, দেন দেখি ইন্টারনেটের অবস্থা কেমন কি হয় পর থেকে। ওকে, সো তাহলে ফারিয়া যে কনসার্নটা বললা যে কেন আর্থের সারফেস থেকে যত ভিতরে যাব, যে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ যাব, তত কেন জি এর ভ্যালু কমে। দূরে গেলে তো কমে, এটা বোঝা যায়, আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু ভিতরে গেলে কেন কমে ওই জিনিসটা তোমার সমস্যা, সো এটা নিয়ে আমরা ডিসকাস করব, সমস্যা নাই। সো ফার্স্টে যে গ্র্যাভিটেশনাল ফিল্ডের এই ব্যাপারটা, যে নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, যে নিউটনস ল অফ মোশন তো আছে তিনটা, নিউটনের গ্র্যাভিটেশনাল ফিল্ডের উপরেও কাজ করা হয়েছে তার, এন্ড সে এটার উপরে একটা ল তার নামে আছে, কি জিনিস, নিউটনস ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করে। ইয়াল্লাহ, সে দুপুর থেকে ক্লাস নিতেছি, আইপ্যাডের চার্জই এখনো নাই, 27% নেমে গেছে, কি অবস্থা। আচ্ছা, তো তাহলে এখানের জন্য কাজটা কি, লেটস সি। ক্লাস নিও না ভাইয়া। ক্লাস নিতে হবে। ক্লাস নেক্সট ক্লাসে আমার তোমাদের ইয়ে করানো লাগবে আবার, সলিউশন ক্লাস, ওই পরীক্ষাটা যে হয়েছিল, যে ওই ওইটার এমসিকিউ। মার্কস, কি কি বুঝি নাই। ওইটার মার্কস, হ্যাঁ, রেজাল্টস। ও তো ওইটা ইয়ে দিয়ে দিবে, আসিফ দিয়ে দিবে, এটা সমস্যা নেই, টাইম ওয়েস্ট দিয়ে দিবে নেক্সট ক্লাসের আগে। আচ্ছা, সো তাহলে এখন আমরা যে জিনিসটা দেখবো, কি জিনিস, নিউটনস ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন। ওরকম তোমাদের প্রতি উইকে, যে আমরা তো এটা ক্লাস টাইমে নিতেছি সলিউশনটার ইয়েটা, পরীক্ষাটা এই উইকের জন্য, বাট এর পরের উইক থেকে এটা আদার দেন ক্লাস টাইম, অন্য একটা টাইম ঠিক করে তখন আমরা দিব পরীক্ষাগুলো, তাহলে যেন আমাদের লেকচার ক্লাসগুলোতে মিস না যায়। ওকে, আচ্ছা, সো নিউটনস ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন। সো আমরা এখন এখানে দেখি কি বলে এটা। এইটা তোমরা তোমাদের ও লেভেলসে প্রথমবার আসছে, তোমাদের ও লেভেলসে প্রথমবার না, এটা আগের ও লেভেলসেও ছিল, তোমাদের পরে তোমরা অ্যাস্ট্রোফিজিক্স গুলো আগে পড়ছিলে আর কি। ওয়াও, আজকে রায়েল লাইভ ক্লাসে জয়েন করছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো এখন এখানের মধ্যে তোমার দুইটা ম্যাথ আছে, M1 এন্ড M2। এখন আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের ব্যাপারে একটা জিনিস তো অলরেডি জানতাম, কি জিনিস, এনি অবজেক্ট হুইচ হ্যাজ ম্যাস, সে অন্য একটা ম্যাস ওয়ালা অবজেক্টকে কি করবে, গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে, এন্ড দ্যাট ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ কল্ড গ্র্যাভিটেশনাল ফোর্স। তাই তো? সো তাহলে ব্যাপারটা কেমন ছিল, যে একটা অবজেক্ট ম্যাস m, তাকে এই M1 কে কি করবে, M2 নিজের কাছে টেনে নিয়ে আসার ট্রাই করবে। এইটা তোমরা যখন নাকি বাংলা মিডিয়ামের ওদের সিলেবাসের ওইটা ফলো করবা, ওর এটা অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ডার্ড, যে এমন ভাবে রিপ্রেজেন্ট করে F21। F21 টা কি বোঝায় ফারিয়া? F21 টা বোঝায় ফোর্স ম্যাস 2 এক্সার্টেড। যেটা ম্যাস 1 কে এক্সার্ট করতেছে, the force exerted by 2 on 1। এইটাই।
সো তাহলে the force exerted by object 2 on object 1 or mass 2 on mass 1, সো তাহলে F21 মানে কি? F21 মানে হলো the force exerted by mass number 2 on mass number 1। তো তাহলে এক নাম্বার ম্যাসটা দুই নাম্বার ম্যাসের উপর যে ফোর্স এক্সার্ট করে এটা কি হবে? 1 2। the force exerted by mass number 1 on mass number 2, ঠিক আছে? তো এমন টাইপের ব্যাপার। এন্ড তাদের মধ্যে যে ডিসটেন্সটা বা তাদের মধ্যে যে সেপারেশনটা, এটাকে মনে করো আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি। দ্য সেন্টার অফ দ্য ম্যাসেস, যে সেন্টার অফ গ্র্যাভিটি আছে না, সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ মাস একই কথা। সো দ্য সেপারেশন বিটুইন দেম ইজ আর। এখন এই যে ফোর্স গুলি কি কি? F21 and F12। ফারিয়া বলো তো কোন ফোর্সের ভ্যালু বেশি আর কোন ফোর্সের ভ্যালু কম? ফোর্স দুইটা সেম হবে। এক্সিলেন্ট, ফোর্স দুইটা সেম হবে। কেন? বিকজ দোনোটা তো আমাদের কি ফোর্স? অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, থার্ড ল পেয়ার, তাই তো? সো তাহলে হ্যাঁ। ম্যাস 1 ম্যাস 2 এর উপরে যতটুকু ফোর্স এক্সার্ট করতেছে, ম্যাস Mass 2 two ম্যাস same 1 এর force উপরে exert কি করবে? ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে, জাস্ট লাইক দিস। এই হলো আর্থ, ঠিক আছে? এন্ড এই হলাম আমরা, মনে করো এই হলো ফারিয়া দাঁড়ায় আছে আর্থের উপর। এখন আর্থ ফারিয়াকে যত ফোর্সের নিচে পুল করবে, দিস ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই আর্থ অন ফারিয়া। আর ফারিয়া আর্থের উপর কি করবে? ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে, ফোর্স বাই ফারিয়া অন আর্থ, ঠিক আছে? তো এখন ফোর্স দুইটা কি? দিস টু ফোর্সেস মেক আপ নিউটনস থার্ড ল পেয়ার। সো তাহলে এটার জন্য কি হবে? the two forces will be of equal magnitude because every action has equal but opposite reaction। so তাহলে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের উপর যত ফোর্স এক্সার্ট করবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ রিঅ্যাকশন ব্যাক পাবে, ঠিক আছে? কমও না বেশিও না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ফোর্স দুইটা সেম হবে, দ্যাটস ভেরি গুড। এখন এই ফোর্স দুইটার ভ্যালু, এই ফোর্স দুইটার ভ্যালু কিসের কিসের উপর ডিপেন্ড করে? ফারহান বলো তো। ভিডিওর মধ্যে কিন্তু এটা ছিল যে ফোর্স দুইটার ভ্যালু কিসের কিসের উপর ডিপেন্ড করে। এই অবজেক্ট যে দুইটা আছে ম্যাস m1 এন্ড m2, ম্যাসের ভ্যালুগুলো যদি বেশি হয় আর ম্যাসগুলো যদি বেড়ে যায়, তো তখন কি হবে? ফোর্সের ভ্যালু বাড়বে নাকি কমবে? বাড়বে তো, পারবে না। বাড়বে। ভেরি গুড। সো তাহলে ফোর্স দুইটা কারণ বাড়বে। ফোর্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু মাস, জন্যই ফোর্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দ্য ম্যাসেস, যে এই দুইটা ম্যাসের মাল্টিপ্লিকেশনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে? যে the force is directly proportional to the product of the two masses। যাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে আমরা কনসার্ন, এই দুইটা ম্যাসের প্রোডাক্টের উপরে ফোর্সটা হলো ডিরেক্টলি প্রপোর্শনাল। আর ডিসটেন্সের সাথে রিলেশন কেমন? এই যে ডিসটেন্স আর, ডিসটেন্সের সাথে হলো ইনভার্সলি ইনভার্স, শুধু ইনভার্স না, ইনভার্স স্কোয়ার রিলেশনশিপ, ঠিক আছে? এটা কি শুধু ইনভার্স রিলেশনশিপ না, ইনভার্স স্কোয়ার রিলেশনশিপ। এটা বলতে কি বুঝাইলাম? যে ডিসটেন্স যদি ডাবল হয়, ফোর্সটা কি হবে? শুধু হাফ হবে না। শুধু নরমালি যদি ইনভার্স থাকতো তাহলে কি হইতো ফারান? যে ডিসটেন্স যদি ডাবল হয় ফোর্স হাফ হইতে হবে, ডিসটেন্স যদি 3 টাইমস হয় ফোর্স হবে 1/3, এমন হইতো। কিন্তু ইনভার্স স্কোয়ার রিলেশনশিপ বলতে কি বুঝাচ্ছি? ইনভার্স স্কোয়ার রিলেশনশিপ বলতে ব্যাপারটা এরকম, 1/4 হবে। ডিসটেন্স যদি ডাবল হয় ফোর্স হয়ে যাবে 1/4, যে হাফের স্কোয়ার। ডিসটেন্স যদি 3 টাইমস হয় তখন কি হবে? 1/3 এর স্কোয়ার, মানে কত? 1/9। বুঝতে পারলা? সো এই জিনিসটা আমরা ও লেভেলসে থাকতেও দেখে আসছিলাম। সো এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে ডিসটেন্সটা হলো ইনভার্স স্কোয়ার রিলেশনশিপ, এমন টাইপের ফলো করে। আচ্ছা এরকম টাইপের রিলেশনশিপ না আমরা আগেও দেখে আসছিলাম ইউনিট 4 এ। ফারিয়া কার মধ্যে দেখছিলাম এই টাইপের রিলেশনশিপ? ইলেকট্রিক ফিল্ড, কুলম্বস ল। এক্সিলেন্ট, কুলম্বস ল। সো তাহলে কুলম্বস ল এন্ড নিউটনস ল, যে কুলম্বস ল অফ ইলেকট্রিক ফোর্স এন্ড নিউটনস ল অফ গ্র্যাভিটেশনাল ফোর্স, দুইটার মধ্যে আমাদের অনেক বড় বড় সিমিলারিটি আছে। কি? কুলম্বস ল এর জন্য ব্যাপারটা ছিল the force is directly proportional to the product of the masses
and the force is inversely proportional to the square of the distance between them. তো দোনোটাই কি করে, ইনভার্স স্কয়ার রিলেশনশিপ ফলো করে, তাই না? সো দোনোটাই ইনভার্স স্কয়ার রিলেশনশিপ ফলো করতেছে। এন্ড আরেকটা জিনিস কি, ইলেকট্রিক ফোর্স হলো প্রোডাক্ট অফ দ্য চার্জেস এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, আর গ্র্যাভিটেশনাল ফোর্স হলো প্রোডাক্ট অফ দ্য ম্যাসেস এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে? আচ্ছা, সো এখন যদি আমরা এই রিলেশনশিপটাই, যে এই দুইটা জিনিস আমরা যদি ওয়ার্ডে লিখি তো তাহলে ব্যাপারটা কেমন লেখা হয়, এই দুইটা জিনিস যদি আমরা ওয়ার্ডে লিখি, সো দিস উইল বি সামথিং লাইক দিস। কেমন? Every particle in the universe attracts every other particle with a force, যে ফোর্সটা কি হবে, which is directly proportional to the product of the masses দেয়ার মানে কি, কোন দুইজনের মধ্যে, যে দুইজনের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা নিয়ে আমরা কথা বলতেছি, ওকে, is directly proportional to the product of their masses and inversely proportional to, and inversely proportional to the square of the distance between them. আচ্ছা, সো এখন এই ব্যাপারটা তো আমরা বুঝতে পারলাম, এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। তো এখন আমরা যদি দুইটা প্রপোর্শনালিটি একসাথে লিখি কেমন হয় ব্যাপারটা, দেখো তো, ফোর্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু m1 m2 and inversely proportional to r square। তো তার মানে কি, ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু m1 m2 বাই r square, এমন হয় না ব্যাপারটা ফারিয়া? হ্যাঁ। ওকে, সো এখন যদি আমরা প্রপোর্শনালিটি সাইন সরাই দেই তো কি আসবে, একটা কনস্ট্যান্ট আসবে, and this constant is capital G। এই ক্যাপিটাল জিটা কি জিনিস ওইটা আমরা এখন লিখব। সো এটা হলো proportionality constant basically, and this has a name called universal gravitational constant. This is universal হ্যাঁ, কুলম্বস কনস্ট্যান্টের মতো। হ্যাঁ, ওখানে যে কে ছিল, এখানের জন্য জি, এটার ভ্যালু কত, 6.67 into 10 to the power minus 11। এখন এটার ইউনিটটা কি হবে, ইউনিটটা রায়হান বলো তো, what will be the unit of G? Newton meter square divided by kg square. এক্সিলেন্ট। এই জিনিসটা কিভাবে বের করছে ফারহান বলতে পারবা, যে রায়হান যে এত তাড়াতাড়ি সুন্দর মতো বলে দিল যে এই ক্যাপিটাল জি এর ইউনিট, জি কে সাবজেক্ট করলে, হ্যাঁ জি কে সাবজেক্ট করলে কি আসে, ইকুয়েশনের ওই পাশে তো অলরেডি ফোর্স ছিল মানে নিউটন, আর স্কয়ারটা রাইট হ্যান্ড সাইডে ডিভাইড করবে, ওই পাশে গেলে মাল্টিপ্লাই, সো তাহলে নিউটনের সাথে কি হবে, মিটার স্কয়ার মাল্টিপ্লাই হলো। আর m1 m2 দুইটা কি ম্যাস না, মানে কিলোগ্রাম, তো কিলোগ্রাম ইনটু কিলোগ্রাম মাল্টিপ্লাই করলে কিলোগ্রাম স্কয়ার মানে কেজি স্কয়ার। সো এই জিনিসটা কি হচ্ছে, ইউনিটটা নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, তাই না? সো এইটা হবে আমাদের ইউনিট অফ জি, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, এন্ড ভ্যালুটা কত, 6.67 into 10 to the power minus 11
আর ইউনিট তো আমরা অলরেডি বললাম নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, সো এখন এতটুকু পর্যন্ত তো কারো কোনো প্রবলেম নাই, আছে? কায়সার কি বুঝতে পারতেছো? ওকে, সো এখন আমরা এখানের মধ্যে দেখি এর পরের ব্যাপারগুলি কি বলতেছে। লেটস সি similarities and differences between Newton's law of gravitation and Coulomb's law. ওকে, সো এই জিনিসটা আমরা দেখব। So if we see similarities and differences between Newton's law of gravitation and Coulomb's law, আমরা দেখি এখানের মধ্যে similarities and differences গুলি কি কি। তো সিমিলারিটিটা কি বলতে পারবা ফারিয়া? এটা ইনভার্স স্কয়ার রিলেশনশিপ আছে ফোর্স এন্ড Very good. ডিসটেন্সের। সো তাহলে সিমিলারিটিটা কি? সিমিলারিটিটা হলো they both obey inverse square relationship. Sorry, আচ্ছা, সো তার মানে কি ডিসটেন্স ডাবল হলে ফোর্স 1/4 হয়ে যাবে, ডিসটেন্স ট্রিপল হলে ফোর্স 1/9 হয়ে যাবে, এমন টাইপের ব্যাপার। ওকে, শুধু এই জায়গাতেই তারা সিমিলার। ডিফারেন্সেস গুলি কোথায় তাদের? ডিফারেন্সেস গুলি যদি আমরা দেখি, এটা ছিল সিমিলারিটি জাস্ট একটাই। এখন ডিফারেন্সেস গুলি যদি আমরা দেখি, নাম্বার 1, electric force can be shielded. shielded মানে কি? যে মনে করো কোন একটা ইলেকট্রিক ফিল্ড আসতেছে, এমন আমি কি করতে পারি, কোন একটা মেটালিক মিডিয়াম দিয়ে ইলেকট্রিক ফিল্ডটাকে ম্যানুভার করতে পারি বা তাকে ডিফ্লেক্ট করে দিতে পারি, ঠিক আছে? কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স, যে মনে করো ফারিয়া, মনে করো এরকম যে কোন একটা অবজেক্ট তোমাকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে টানতেছে, তুমি কি কোন একটা এরকম মেটালিক শিল্ড এরকম তোমার মুখের উপর ধরে এমন বলতে পারবা যে না, গ্র্যাভিটি আমাকে টেনে নিয়ে যেতে পারবে না? এমন কখনো করতে পারবা? তো না। তাহলে পরে এখানের মধ্যে কাজটা কি, যে ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রিক ফিল্ডকে কি করা যায়, এরকম শিল্ডিং করা যায়, ঠিক আছে? কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সটা, এটা তুমি যত রকমের কাভারিং এ দিয়ে রাখো না কেন, ওই অবজেক্ট আর তোমার অবজেক্টের মধ্যে যে ডিসটেন্স আছে, ওই ডিসটেন্স মেইনটেইন করে সে কি করবে, তোমাকে একটা সার্টেন ফোর্সে অলওয়েজই অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে? সো তাহলে ইলেকট্রিক ফোর্সকে শিল্ড করা যায়, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সকে কি করা যায় না, শিল্ড করা যায় না by a metallic medium. So electric force কে শিল্ড করা যায়, এটা একটা ব্যাপার। দেন কি, electric force depends on medium. Electric force depends on medium. ব্যাপারটা কেমন? মনে করো দুইটা চার্জড পার্টিকেল আছে, একটা চার্জড পার্টিকেল এয়ারে আর একটা চার্জড পার্টিকেল এয়ারে। সো এখন তাদের মধ্যে রিপালসিভ ফোর্সটা হবে একরকম। এখন সেম জিনিস, এখন এই চার্জ পার্টিকেলটা, যে একটা চার্জ পার্টিকেলকে আমি পানির নিচে নিয়ে গেলাম, একটা চার্জ পার্টিকেল পানির নিচে আর একটা চার্জ পার্টিকেল হলো এয়ারে। সো এখন তাদের মধ্যে কিন্তু ইলেকট্রিক ফোর্সটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কেন? বিকজ ইলেকট্রিক ফোর্সের মধ্যে ওখানের মধ্যে একটা ব্যাপার আছে, কি আছে রায়হান বলো তো? আমরা যে F ইকুয়াল টু কে Q1 Q2 বাই R স্কয়ার লিখি, অ্যাকচুয়ালি কে টা কি, কে এর একটা ফুল ফর্ম আছে না, বা কে একটা জিনিসের কম্বিনেশন না? কি জিনিস?
1 by 4 pi epsilon naught. এক্সেলেন্ট। সো 1/4 পাই এপসাইলন নট। এখানে কিন্তু আমরা স্পেসিফিক্যালি এই যে এপসাইলন নটটা এটা কি, এটাকে আমরা কি বলি, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, তাই না? জি ভাইয়া। তো এপসাইলন নটটা হলো পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। সো তার মানে সে কি, স্পেসে মানে ভ্যাকিউমে এপসাইলন নটের ভ্যালুটা একরকম, যদি সে ওয়াটারে আসে তার কিন্তু ভ্যালুটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সো তাহলে কনস্ট্যান্ট যেটা ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু কি হয়, মিডিয়াম টু মিডিয়াম তার ভ্যালুটা ডিফারেন্ট হবে। বুঝতে পারতেছো? সো এর জন্য বললাম কি, ইলেকট্রিক ফোর্সটা কি করবে, মিডিয়ামের উপর ডিপেন্ড করবে। কিন্তু এখন দেখো ফারিয়া, তুমি মনে করো ল্যান্ডে আছো, তোমার ওয়েট হলো একরকম, তুমি যদি এখন পানির নিচে ডুব দাও, তোমার ওয়েট কি বাড়বে বা কমবে, কোনো চেঞ্জ হবে? না, সেম থাকবে। ওয়েট কিন্তু সেম আছে, ইউ উইল ফিল লেস হেভি বিকজ অফ আপথ্রাস্ট, ওইটা অন্য কথা, হ্যাঁ। ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়াল যে ওয়েটের ভ্যালুটা, ওই ওয়েটের ভ্যালুটা কিন্তু যেই থাকার কথা ল্যান্ডে, ওই সেম অ্যামাউন্ট অফ ওয়েটই থাকবে তোমার কি, আন্ডার ওয়াটার। আচ্ছা, সো তাহলে এই ব্যাপারটা বললাম কি, যে ইলেকট্রিক ফোর্সটা তোমার মিডিয়ামের উপরে ডিপেন্ড করে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি করে না, মিডিয়ামের উপরে ডিপেন্ড করে না। এর পরের কাজটা কি, ইলেকট্রিক ফোর্স অ্যাট্রাকটিভও হতে পারে, রিপালসিভও হইতে পারে, ডিপেন্ড করে কোন টাইপ অফ দুইটা চার্জের সাথে কথা বলতেছি। দুইটা সিমিলার চার্জ হলে পরে রিপালশন হবে, অপোজিট চার্জে হলে অ্যাট্রাকশন হবে। আর গ্র্যাভিটেশনাল ফোর্স কি হবে, অলওয়েজ রিপালসিভ, নাকি পারিয়া? হ্যাঁ, রিপালসিভ। অ্যাট্রাকটিভ হবে। ওকে, সো তাহলে এইখানের জন্য কাজটা কি, ইলেকট্রিক ফোর্স ক্যান বি বোথ অ্যাট্রাকটিভ এন্ড রিপালসিভ। সরি, electric force can be both attractive and repulsive. But gravitational force is always attractive. আচ্ছা, সো তাহলে এই জিনিসটা গেল। এন্ড আরেকটা ব্যাপার কি, দুইটা সেম চার্জ এন্ড দুইটা সেম ম্যাসের অবজেক্ট, তাদের মধ্যে ইলেকট্রিক ফোর্স যত বড়, গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু অনেক অনেক ছোট হয়। কেন? বিকজ গ্র্যাভিটেশনাল ফোর্সের এই যে কনস্ট্যান্টটা আছে না জি, এই জি এর ভ্যালুটা দেখছো কত ছোট, 10⁻⁻11, তাই না ফারিয়া? সো তাহলে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টের ভ্যালুটা খুবই কম। তো এর জন্য কি হয়, এর জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অ্যাকচুয়ালি আ উইক ফোর্স। ওকে, ইলেকট্রিক ফোর্সের তুলনায় গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ উইকার বিকজ অফ দ্য স্মল ভ্যালু অফ দ্য গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আর ইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা কত ছিল, 8.99 ইনটু 10⁻⁹। সো তার মানে এটা পজিটিভ 9 আর এটা 10⁻−11। সো তাহলে কি ডিফারেন্সটা অনেক বড় হবে না? তো এইটার জন্য, সো তাহলে এটা যদি আমরা লিখি কি জিনিস, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ উইক gravitational force is weak, কেন? Due to small value of capital G, due to small value of capital G, and electric force is strong, electric force is strong, কেন? Due to large value of K. সো এমনই একটা কম্পারিজন আমরা এখন দেখব যে দুইটা পার্টিকেলের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স এন্ড ইলেকট্রিক ফোর্সের মধ্যে কম্পারিজন। ওকে, সো এরকমই আমরা একটা
কম্পারিজন দেখবো, ওখানে থেকে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত কত উইক হয় আসলে। আচ্ছা, সো এরকম একটা কোয়েশ্চেন, এটা অলরেডি তোমাদের ভিডিওর মধ্যে পাওয়ার কথা। কি কোয়েশ্চেন? যে ফাইন্ড দ্য রেশিও অফ ম্যাগনিটিউড of the electric force F subscript E, যে FE দিয়ে বোঝাচ্ছে ইলেকট্রিক ফোর্স, and gravitational force, gravitational ফোর্সটা বুঝাচ্ছি বাই F subscript G দিয়ে। ওকে, between two protons separated, wow, separated by a distance r. সো তাহলে দোনোটা ইকুয়াল ডিসটেন্স দূরে, তো ডিসটেন্সের কোনো ইফেক্ট নাই এখানের মধ্যে। এখন গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রিক ফোর্সের মধ্যে রেশিও কত, কোন ফোর্স কত টাইমস বেশি বা কোন ফোর্স কত টাইমস কম, এমন একটা আইডিয়া আমরা পাবো। সো ফার্স্ট অফ অল আমরা প্রোটনের ম্যাস জানি নাকি? প্রোটনের ম্যাস কত ফারিয়া? So 1.67 into 10 to the power minus 19, I guess. No, 11. 27। Hey, I was close. হ্যাঁ, খুবই ক্লোজ। আর চার্জ হলো 10 টু দি পাওয়ার মাইনাস 19। ওকে, সো তাহলে mass of a proton is 1.67 into 10 to the power minus 27 kg, and charge of a proton is 1.6 into 10 to the power minus 19 coulomb. ওকে, সো নাও আমরা যদি ইলেকট্রিক ফোর্সের ব্যাপারটা লিখি, ইলেকট্রিক ফোর্সটা কি হয়? FE, FE টা কি আসে? K Q1 Q2 by R squared is equal to 8.99 into 10 to the power 9 Q1 Q2 दोनोटा तो सेम ही। Q1 ও 1.6 into 10 to the power minus 19, Q2 ও 1.6 into 10 to the power minus 19। সো তাহলে এই দুটাকে মাল্টিপ্লাই করলে কি এত স্কয়ার নাকি, ডিভাইডেড বাই R স্কয়ার। সো এটা করলে পরে কত আসে আসলে? 2.30144 into 10 to the power minus 28 divided by R square. So এটা কিসের? This is for electric force. এখন আমরা gravitational force এর জন্য যদি দেখি, Fg G m1 m2 by R squared। আচ্ছা, সো এখন এটার জন্য কি আসে? ক্যাপিটাল জি কত? 1.67, কি বলে 6 পয়েন্ট, সরি 6.67 into 10 to the power minus 11 multiplied by m1 m2 दोनोटा की सेम ना ফারহান? दोनोटाই তো প্রোটনেরই ম্যাস, তাই তো? জি ভাইয়া। তো তাহলে 1.67 into 10 to the power minus 27 multiplied by 1.67 into 10 to the power minus 27 মানে প্রোটনের ম্যাসের স্কয়ার ডিভাইডেড বাই r স্কয়ার, r তো সেম। তো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই কত আসে? This becomes something like, let's see, এটা ক্যালকুলেটরে বসাও কত হয়। ক্যালকুলেটরটা আমার সামনে নাই, একজন একটু বসাও তো উপরেরটা, জাস্ট নিউমারেটরেরটা বসাও।
এটা কত হয়? নিচে আর স্কোয়ার থাকবে আর উপরে কত হয় এটা একটু বলো। ফারহান? ভাইয়া 1.86 into 10 raised to power minus 64. 1.86 জি ভাইয়া। into 10 to the power minus 64. So এখন এই দুইটার যদি রেশিও করি মানে ইলেকট্রিক ফোর্স বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে ব্যাপারটা কেমন আসতেছে? ইলেকট্রিক হলো 2.30144 into 10 to the power minus 28 divided by r square, আর এখানে 1.86 into 10 to the power minus 64 divided by r square. So এখন ডেনোমিনেটরে R square দুটোতে cancel. r স্কয়ার আছে, সো তাহলে r স্কয়ার ক্যান্সেলস আউট। তো তাহলে এখন এটা কত হয়? এই দুইটা যদি আমরা রেশিওটা বসাই ভ্যালুগুলা, তো ভাইয়া 1.24 into 10 raised to power 36. 36. Okay. So 1.24 into 10 to the power 36 is to 1 নাকি রেশিওটা? জি ভাইয়া। তো তাহলে the ratio between the forces, which forces? Electric force and gravitational force, তাদের মধ্যে রেশিওটা কত? Electric force is 10 to the power 36 times larger than gravitational force. তো দেখছো কত বড় একটা ডিফারেন্স যে দুইটা প্রোটনের মধ্যে, তাহলে কোন ফোর্সটা বেশি প্রমিনেন্ট? এর জন্যই অনেকজন বলে যে আচ্ছা আমরা এই যে ইলেকট্রনগুলি অরবিট করতেছে প্রোটনের অ্যারাউন্ডে, সো তাদের মধ্যে ইলেকট্রিক ফোর্স তো আছে, কিন্তু তাদের মধ্যে তো একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনও কাজ করবে। সো গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে কেন আমরা কনসিডারেশনে নেই না রায়হান? বিকজ গ্র্যাভিটেশনাল ফোর্সটা ইলেকট্রিক ফোর্সের রেসপেক্টে এতই ছোট যে ওইটাকে আমরা কনসিডার করি বা না করি দ্যাট ডাজন্ট মেক এনি সিগনিফিকেন্ট ডিফারেন্স। বুঝতে পারছো রায়হান? কিন্তু ভাইয়া ইলেকট্রিক ফোর্স যদি আরো বেশি লার্জ ভ্যালু হয় তখন তো ডিফারেন্স হবে নাকি? তো একটু হলেও। ইলেকট্রিক ফোর্সটাই তো প্রমিনেন্ট, গ্র্যাভিটেশনাল ফোর্সটাই খুবই কম। আচ্ছা ভাইয়া বুঝছি। ঠিক আছে, ইলেকট্রিক ফোর্সটা খুবই প্রমিনেন্ট, যে 10 টু দি পাওয়ার 36 টাইমস লার্জার দ্যান দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। তো এর জন্য আমরা ইলেকট্রিক ফোর্সটাকে মেইন প্রায়োরিটি দেই, গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে আলাদা করে কনসিডার করি না। ফর সাবঅ্যাটমিক পার্টিকেলস দ্য মেসেজ আর সো লো। সাবঅ্যাটমিক পার্টিকেল বলতে কি বলতেছে? আমাদের মধ্যেও, যে আমার মধ্যে আর আমার এই ল্যাপটপের মধ্যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্সটা এতই কম যে এটাকে আমরা কনসিডারই করি না। কিন্তু আর্থের সাথে, যে কোন একটা সেলেস্টিয়াল বডির সাথে অর কোন একটা ভেরি লার্জ ম্যাসিভ অবজেক্টের সাথে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি হয়? তখন সিগনিফিক্যান্ট হয়, বিকজ ম্যাসের ভ্যালুটা একটা সার্টেন ভ্যালুর বেশি। তো তখন আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে কি করব? একটা সার্টেন প্রায়োরিটি দিব, অর এলস গ্র্যাভিটেশনাল ফোর্সটা খুবই কম থাকে। বুঝতে পারছো ফারহান? জি ভাইয়া। ওকে, সো এখন এটা তো ফার্স্টে গেল আমাদের একটা কম্পারিজন। এখন আমরা ইনভার্স স্কোয়ার রিলেশনশিপের ব্যাপারটা কেমন ওই জিনিসটা দেখব। ঠিক আছে, এরকম তোমাদের গ্রাফ স্কেচ করতে দেয় বা স্মল স্কেলে একটা প্লটিং আসে, তো ওই জিনিসটা আমরা দেখাই কেমন হয়। সো ইফ উই ব্রিং অন আ গ্রিড, একটা গ্রিড নিয়ে আসলাম। সো এখন যদি আমরা দেখি, দাঁড়াও গ্রিডটা আর একটু নিচে আঁকি। Okay, so y-axis a force,
and x-axis is distance r. Force in newtons and distance in meters. Okay, এখন এখানের মধ্যে খেয়াল করো, আমি ফার্স্ট একটা পয়েন্ট দেই। সো দিস ইজ আ পয়েন্ট আর, এন্ড এই পয়েন্ট আর এর জন্য বা এই ডিসটেন্স আর এর জন্য ফোর্স হলো এফ নট। ঠিক আছে, সো ডিসটেন্স আর এর জন্য ফোর্স হলো কি এফ নট। ওকে, আর ডিসটেন্স আর নট বলি তাহলে হয়, সো ডিসটেন্স যখন নাকি আর নট তখন ফোর্সটা কত এফ নট। ঠিক আছে, এখন ডিসটেন্স যদি 2 আর নট হয়, 3 আর নট হয়, 4 আর নট হয়, 5 আর নট হয়, তো তাহলে ফোর্স গুলি কেমন কি হবে ওই ব্যাপারগুলি আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা, আর ফোর্সের স্কেলিংটা আমরা এমন করি, সো এটা হলো এফ নট। সো এখন এটা কত, 1 2 3 4 5 6 7 8 9 10, সেটা 11 নাম্বার ডিভিশনে পড়ে গেছে। আমরা এটাকে একটু উপরে নিয়ে আঁকি, 1 মিনিট, 12 নাম্বার ডিভিশনে নিয়ে আঁকি, তাহলে যেন আমরা গ্রাফে একটু জায়গা পাই। সো এইখানে আমরা এফ নটটা দিলাম। আচ্ছা, দিস ইজ এফ নট। আচ্ছা, সো এখন দেখো ব্যাপারটা কি হবে ফারিয়া, ডিসটেন্স যখন নাকি 2 আর হবে, এফ নটটা কত হবে বলো তো? F by 4. এফ বাই 4 বা এফ নট বাই 4 বেসিক্যালি। সো তাহলে এফ নট কত ডিভিশন উপরে? 12 ডিভিশন, তাই না? হ্যাঁ, তো তাহলে 1 2 ফার্স্টে 6 এ যাবে দেন 3 তে যাবে। 6 এ যাবে দেন 3 তে যাবে, 1/4 হবে বেসিক্যালি। সো তাহলে 3 ডিভিশন এখানে আসবে, এই যে এফ নট বাই 4 টা হবে এই জায়গায়, তাই না? হাফের হাফ, তাই তো? হুম, আচ্ছা, সো তাহলে এইটা হলো কি আমাদের এফ নট বাই 4। সো তাহলে ডিসটেন্স যদি হয় 2 আর নট, যে ডিসটেন্স যদি টুয়াইস হয়, ফোর্সটা কি হয়ে গেল 1/4 হয়ে গেল। ওকে, এখন ডিসটেন্স যদি 3 আর নট হয় তখন কি হবে ফোর্সটা? এফ বাই কত হবে? এফ বাই 9 হবে না? সো এইটা হলো এফ বাই 8, এইটা হলো এফ বাই 8। তো এফ বাই 9টা কি হবে? আর একটু উপরে, তাই তো? এমন একটা জায়গায়। তো দিস ইজ এফ নট বাই 9, তাই না রায়হান? আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে এই গ্রাফটা কন্টিনিউ করতেছি। আচ্ছা, সো এই যে ব্লু কালার দিয়ে যেটা ড্র করছিলাম এটা কি এফ নট বাই 9। ওকে, আচ্ছা, সো এটা হলো এফ নট বাই 9। এখন এটা তো ডিসটেন্স যদি 3 টাইমস হয়, এখন ফারিয়া বলো তো ডিসটেন্স যদি 4 টাইমস হয় তো তাহলে এফ এর ভ্যালুটা কত হবে, ফোর্সের ভ্যালুটা? F naught by 16. এফ নট বাই 16। সো তাহলে এফ নট বাই 4 হলো এইটা, সো তাহলে এইটা হলো এফ নট বাই 8। তো এফ নট বাই 8 এরও হাফ, সো তার মানে এমন একটা জায়গায়। সো দিস উইল বি এফ নট বাই 16। সো দিস ইজ এফ নট বাই 16। এরপরে যদি ফোর্স কি বলে ডিসটেন্সটা আরো বাড়ে, 5 আর নট হয়, তখন কি হবে? ফোর্সটা আরো কমে যাবে, কত হয়ে যাবে? এফ নট বাই 25। দেন যদি ডিসটেন্সটা 6 আর নট হয়, এটা কত হবে? এফ নট বাই 36। সো এমন ভাবে কমতে থাকবে না রায়হান? So basically the shape of the graph will be something like this. এই
ইনভার্স রিলেশনশিপের জন্য আর ইনভার্সলি প্রপোর্শনাল গ্রাফের শেপ যেমন হয় অমন টাইপেরই গ্রাফ, কিন্তু গ্রাফের স্টিপনেসটা কি হবে খুবই বেশি। হ্যাঁ রায়হান, তোমরা ও লেভেলসে থাকতে সময় পিওর ম্যাথসে এমন গ্রাফ ড্র করে আসছো না, অ্যাসিম্পটোটের গ্রাফগুলি মনে করো y ইকুয়াল টু 1/x এর গ্রাফ, সরি y ইকুয়াল টু 1/x এর গ্রাফ যে ড্র করছো কেমন ড্র করছো, এরকম ড্র করছিলা না রায়হান? জি ভাইয়া। আচ্ছা, তো এখন যদি তোমাকে 1/x এর স্কোয়ারের গ্রাফ ড্র করতে দিত, তোমার গ্রাফের শেপটা কেমন হইতো? নেগেটিভ অ্যাক্সিসের এটা এখানে থাকতো না, এটা থাকতো এখানে, কিন্তু তোমার স্টিফনেসটা কি হইতো? তোমার যত রেটে গ্রাফের ভ্যালুটা কমতেছে ওই রেট অফ ডিক্রিজিং এটাটা বেড়ে যাইতো, এমন টাইপের শেপ হইতো, তাই না? 1/x এর মতনই শেপ, কিন্তু আরো কি হয়ে যায়, স্টিপ হয়ে যায় জিনিসটা, তো এমন টাইপের ব্যাপার। তো তাহলে ইনভার্স স্কয়ার রিলেশনশিপের গ্রাফটা যখন তোমাদেরকে স্কেচ করতে দিবে, যদি কোনো একটা এরকম সার্টেন গ্রিড দিয়ে দেয়, ইনিশিয়াল পয়েন্টটা দিয়ে দিল, দেন তুমি কি করবা, এমন ভাবে নিজের মতো করে বাড়ায় নিবা আস্তে আস্তে। এই যে আমি দেখলাম না কি করলাম, ফার্স্টে ডিসটেন্সটাকে 2 টাইমস করলাম, তো ফোর্স কি হয়ে গেল 1/4 হয়ে গেল। ডিসটেন্সটাকে 3 টাইমস করলাম, ফোর্স হয়ে গেল 1/9। 4 টাইমস করলাম, হয়ে গেল 1/16। ঠিক আছে, তো এমন টাইপের আমরা আস্তে আস্তে কি করতেছি, কমাইতেছি। ওকে, আচ্ছা এখানের মধ্যে গ্রাফের পয়েন্টটা আসলে ভুল গেছে, উপরে দিচ্ছি, এটা আসলে আরেকটু নিচে হবে, এমন একটা জায়গা হবে। সো বেসিক্যালি গ্রাফটা এমন। আচ্ছা, সো এইটা গেল আমাদের ফার্স্টে কি, ফোর্স ভার্সেস ডিসটেন্স গ্রাফ কেমন হবে ফর আ গ্র্যাভিটেশনাল ফোর্স, কি হবে, ইট উইল ফলো ইনভার্স স্কয়ার ল। হোয়াট ডাজ দ্যাট মিন? ডিসটেন্স ডাবল হলে ফোর্স হয়ে যাবে 1/4, ডিসটেন্স ট্রিপল হলে ফোর্স হয়ে যাবে 1/9, ডিসটেন্স 4 টাইমস হলে ফোর্স হয়ে যাবে 1/16। ঠিক আছে মোহাইমিন, বুঝতে পারছো? জি। আচ্ছা, সো এখন যদি আমরা ফোর্স ভার্সেস আর গ্রাফ না দেখে ফোর্স ভার্সাস 1/r গ্রাফ দেখি, তাহলে কি হয়? তাহলে গ্রাফের শেপটা কেমন আসে? 1/r স্কয়ারের গ্রাফ যদি দেখি, যদি আমরা এই গ্রাফটা ড্র করি তাহলে কেমন আসবে জানো মোহাইমিন? স্ট্রেট লাইন আসবে। অরিজিন দিয়ে পাস করা একটা স্ট্রেট লাইন Straight line, আসবে। হ্যাঁ। কেন? বিকজ দ্য টু ভেরিয়েবলস, কোন দুইটা ভেরিয়েবল, ফোর্স এন্ড 1/r স্কয়ার, তারা কি, তারা হলো ডিরেক্টলি রিলেটেড, তাই না? প্রপোর্শনাল, হ্যাঁ। তো তাহলে এখানে কোন একটা গ্রাফ কি পাইলাম দেখো মোহাইমিন, কোন একটা গ্রাফ আমরা পাইলাম যে স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন। ফার্স্টে আমরা অ্যাক্সিস দেখলাম না, ফার্স্টে আমরা কি দেখলাম, ফার্স্টে আমরা দেখলাম যে এই দুইটা গ্রাফ, যে এই গ্রাফে কি আসছে, স্ট্রেট লাইন আসছে, এন্ড এই স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করতেছে। সো এটা কিসের কন্ডিশন ফুলফিল করলো? ডিরেক্ট প্রপোর্শনালিটির কন্ডিশন ফুলফিল করলো না? জি ভাই। তো তার মানে any variable that is plotted on the y-axis is directly proportional to whatever that is plotted on the x-axis, তাই না? জি ভাই। তো এখন y-axis এ কি ড্র করছি, ফোর্স, আর x-axis এ কি ড্র করছি, 1/r স্কয়ার। সো তাহলে বোঝা গেল কি, ফোর্স হলো 1/r স্কয়ার এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তো 1/r স্কয়ার এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল ব্যাপারটাকে আমরা যদি লজিক্যালি বলি, ওটাকে কি বলবো, ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু r স্কয়ার। বুঝতে পারছো? জি ভাই। ওকে, তো এটা হলো আমাদের মেইন ব্যাপার, যে ফোর্স ভার্সাস 1/r স্কয়ার এর গ্রাফ কি আসে, স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন হয়। ওকে, আচ্ছা, তো এইটা গেল। এখন
এই জিনিসটার পর আমাদের ফারিয়ার কোয়েশ্চেনের কাছাকাছি আমরা চলে আসতেছি, যে ফারিয়া যে কোয়েশ্চেনটা করছে, কি কোয়েশ্চেন, যে আর্থের সারফেসের থেকে আমরা টুয়ার্ডস দ্য সেন্টার যত যাই তত কেন আমাদের জি এর ভ্যালু কমে, ওই ব্যাপারে ওর কনফিউশন আছে। সো এখন আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ব্যাপারটা নিয়ে ডিসকাস করব। সো লেটস সি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ব্যাপারটা কেমন। যে কোনো ফিল্ডেরই ফিল্ড স্ট্রেংথ মানে কি বলতো ফারিয়া? ফোর্স পার ইউনিট সামথিং, তাই না? পার ইউনিট ম্যাসে আমার কতটুকু ফোর্স এক্সার্ট করা হচ্ছে। এই জিনিসটা, এটা কিসের? এটা হলো গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। যদি আমি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের কথা বলতাম তাহলে কি হইতো? একটা চার্জের উপর। পার ইউনিট ফোর্স অন আ চার্জ, তাই তো? ফোর্স অন আ ইউনিট চার্জ, যে একটা 1 কুলম চার্জের উপর কতটুকু ইলেকট্রিক ফোর্স এক্সার্ট করা হচ্ছে। গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটা কি? পার ইউনিট ম্যাসের উপর, মানে 1 কেজি ম্যাসের উপরে কতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করা হচ্ছে। ঠিক আছে, তো এমন টাইপের ব্যাপার। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি, লেটস ড্র দ্য আর্থ। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট অফ অল দিস ইজ দ্য সেন্টার অফ দ্য আর্থ, এন্ড আর্থের সেন্টার থেকে আর্থের সারফেস পর্যন্ত এই ডিসটেন্সটাকে কি বলবো? রেডিয়াস অফ দ্য আর্থ, নাকি? আর্থের রেডিয়াসের ভ্যালু কত জানো ফারহান? 3600 কিলোমিটার। 3600 না, 6400 না? yes 6400 কিলোমিটার। হ্যাঁ রায়হান, আর্থের রেডিয়াসটা হলো 6400 কিলোমিটার, রাউন্ড আপ করলে আসলে হলো 6300 কিলোমিটার নাকি মিটার? কি বলি কিলোমিটার, এটা? মাইল? কিলোমিটার, কিলোমিটার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি, দ্য রেডিয়াস অফ দ্য আর্থ ইজ 6400 কিলোমিটার, অ্যাকচুয়ালি কত, 6372 কিলোমিটার, এমন টাইপের। আর রেডিয়াসটা তো ভেরিয়েবল, ইকুয়েটরের দিকে রেডিয়াস হলো মোটা, পোলার রিজিয়নে রেডিয়াসটা হলো চিকন। ঠিক আছে, আচ্ছা, সো তাহলে এই জিনিসটা ফার্স্টে আমরা বললাম কি, রেডিয়াস অফ আর্থ কত, 6400 কিলোমিটার, রাউন্ড আপ করে দিলে। আচ্ছা, সো আর ই ইজ ইকুয়াল টু হোয়াট, 6400 কিলোমিটার। ওকে, এখন তোমার একটা অবজেক্ট এখানে আছে, এই জায়গাটার মধ্যে আছে an object m। এখন এই অবজেক্ট এমটা আর্থের সেন্টারের থেকে কতটুকু দূরে? আর অ্যামাউন্ট অফ ডিসটেন্স। সো এখন আমরা যখন নাকি গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে কথা বলবো, কার কার মধ্যে, আর্থ আর ওই ম্যাসের মধ্যে যখন নাকি গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে কথা বলবো, তখন ব্যাপারটা কি, দিস ইজ দ্য ম্যাস অফ আর্থ। আর্থের ম্যাস কত জানো ফারিয়া? 6 পয়েন্ট কিছু একটা ইনটু 10 টু দি পাওয়ার 12। 10 টু দি পাওয়ার 24, আর তো অনেক মোটা। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, স্টিল ক্লোজ। তো তাহলে 10 টু দি পাওয়ার 24 কিলোগ্রাম। আচ্ছা, ভালো কথা। ওকে, সো এটা গেল আমাদের আর্থের ম্যাস। এখন মনে করো আমরা কার ম্যাস নিয়ে এখানে ডিল করব, সাপোজ মোহাইমেন। হ্যাঁ, মোহাইমেনের ম্যাস কত? 80 কেজি। ওকে, সো তাহলে মোহাইমেনের ম্যাস হলো 80 কেজি। এন্ড সাপোজ মোহাইমেন আর্থের সারফেসের উপর আছে, আমরা ওইটা নিয়ে আবার দেখব, যে আর্থের সারফেসের উপরে আছে, আমরা দেখব যে মোহাইমেনের উপরে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ কত, ওই জিনিসটা দেখব। হ্যাঁ, যে নরমালি আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ফর্মুলাটা কি, দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ইজ সামথিং লাইক দিস, যে গ্র্যাভিটেশনাল ফোর্স পার ইউনিট ম্যাস, তাই তো? সো তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, এই জিনিসটা, এই অবজেক্টের ম্যাসটা পরে দেই, ফার্স্টে আমাদের মেইন আইডিয়াটা লিখে রাখি। কি আইডিয়া? গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ মানে কি,
gravitational field strength is gravitational force exerted per unit mass, যে 1 কেজি ম্যাসের উপরে কতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করা হচ্ছে, দ্যাট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। সো হোয়াট ডাজ দ্যাট মিন? যে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ আর্থ কি হবে? গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্টেড বাই আর্থ অন আ মাস m। তো তাহলে এইটা, সো ব্যাপারটা কেমন? গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্টেড বাই আর্থ g ইনটু মাস অফ আর্থ ইনটু যেই ম্যাসের উপরে ফোর্সটা কাজ করতেছে ডিভাইডেড বাই তাদের ডিসটেন্সের স্কয়ার, তাই তো? ডিভাইডেড বাই দ্য মাস অফ দ্য অবজেক্ট। সো এখন অবজেক্টের মাস কি হবে? কাটাকাটি চলে যাবে নাকি পারিয়া? সো হোয়াট উইল রিমেইন? g, যে ক্যাপিটাল G ইনটু মাস অফ আর্থ ডিভাইডেড বাই আর্থের থেকে যত ডিসটেন্স দূরে আছে ওইটার স্কয়ার। সো gravitational field strength of earth will be what? Gravitational field strength of earth will be g into mass of earth divided by distance from the center of the earth to that object squared. So eta holo gravitational field strength er formula. Okay, and this formula is applicable only when r is greater than or equal to the radius of the earth. ঠিক আছে? This formula is only applicable for what? আর্থের সারফেস থেকে, আর্থের সারফেসের থেকে যত দূরে যায় ওইটার জন্য। আর্থের সারফেস থেকে ভিতরে গেলে কি হয় ওই জিনিসটা একটু ডিফারেন্ট ব্যাপার, যেটা নিয়ে ফারিয়ার একটা কনসার্ন আছে, ওইটা নিয়ে আমরা ডিসকাস করব একটু পরে। ফার্স্টে আমরা একটা ছোট ক্যালকুলেশন দেখে নিব। ওকে, এতটুকু নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে ফারহান? না ভাইয়া। ওকে, সো তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ মানে হলো গ্র্যাভিটেশনাল ফোর্স পার ইউনিট মাস। আচ্ছা, সো এখন গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ আর্থ কি হবে? দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্টেড বাই আর্থ অন আ মাস m, তো এই ফোর্স ডিভাইডেড বাই দ্য মাস অন হুইচ দ্য ফোর্স ইজ বিং এক্সার্টেড। সো তাহলে জি এর ফর্মুলাটা কি চলে আসে ফারিয়া? জি ইনটু মাস অফ আর্থ ডিভাইডেড বাই ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ স্কয়ার্ড। এন্ড এই ফর্মুলাটা কখন অ্যাপ্লিকেবল? শুধু when the radius or the distance is greater than or equal to the radius of earth, নাকি? হ্যাঁ। ওকে, সো এখন আমরা আর্থের সারফেসে, হ্যাঁ, আর্থের সারফেসে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ কত এটা বের করতে চাই। সো এটা যদি বের করতে চাই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ at earth surface is equal to what? আচ্ছা, আর্থ সারফেসে যদি থাকে সো তখন ডিসটেন্সটা কত? at earth surface r is equal to radius of earth, নাকি পারিয়া? হ্যাঁ। আচ্ছা, সো তাহলে আর্থ সারফেসে দ্য ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ দ্য আর্থ। ওকে, ভালো কথা। সো এখন তাহলে আমরা যদি ফর্মুলার মধ্যে বসাই, সো গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ আর্থ এট আর্থ সারফেস is equal to g into mass of earth divided by radius of earth, এটা স্কয়ার। সো এর মানে g কত? 6.67 into 10 to the power minus 11। আর্থের মাস কত? 6.02 into 10 to the power 24 kg ডিভাইডেড বাই আর্থের রেডিয়াস কত? 6400 কিলোমিটার। তো কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দেন এটার স্কয়ার। এটা করলে কত আসে দেখো তো ফারহান? 9.82 এর মতো কিছু। আচ্ছা, 9.8 কত আসে? একজন ক্যালকুলেটর একটু বসাও। 80
বসাইছো ফারিয়া? না, wait. ওকে, Nine point 803. 9.803 এমন টাইপের কিছু একটা। ওকে, 803 নিউটন পার কেজি or 9.8 নিউটন পার কেজি। যে ফোর্স পার ইউনিট মাস, যে প্রতি 1 কেজি মাসের উপরে এত নিউটন গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করা হচ্ছে। ঠিক আছে? সো তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ব্যাপারটা হলো এমন, আর্থের সারফেসে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ভ্যালু কত? 9.8 নিউটন পার কিলোগ্রাম। আচ্ছা, সো এখন ব্যাপারটা আমরা কি বুঝতে পারতেছি দেখো তো, আর এর ভ্যালু যত বাড়বে, আচ্ছা ফার্স্টে বলো ফারিয়া, এই জি আর এই এম এই দুইটা কি কখনো চেঞ্জ হবে? এই দুইটা তো ফিক্সড না, আর্থের সারফেসে এটা যদি constant. থাকি। এখন আর্থের সারফেস থেকে যদি দূরেও চলে যায়, এই দুইটা ভ্যালু তো কখনো চেঞ্জ হইতেছে না। কি হবে? যত দূরে যাব আর এর ভ্যালুটা তত বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। সো তার মানে যত দূরে যাব তত জি এর ভ্যালু কি হইতে থাকবে? কমতে থাকবে না? কমবে। হ্যাঁ, ওকে, সো তাহলে জি এর ব্যাপারে এই জিনিসগুলো আমরা লিখে রাখি। কি জিনিসগুলি? ফার্স্ট অফ অল, জি ইজ ম্যাক্স at earth surface কি হয়? away from the earth surface r increases so g decreases নাকি? আর towards earth center what happens? আর্থের সেন্টারের দিকে যদি যাই তখন কি হবে? জি কমে আসবে as resultant force decreases। এখন ব্যাপারটা বলি ফারিয়া, তোমার যে কোয়েশ্চেনটা ছিল ওইটা নিয়ে এখন আমরা কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, সো এখন দেখো দূরে গেলে কেন কমে ওটা তুমি বুঝতে পারছো, কিন্তু ভিতরে আসলে পরে যে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ গেলে পরে কেন আমার ফোর্সের ভ্যালুটা কমে যাচ্ছে বা জি এর ভ্যালুটা কেন কমে যাচ্ছে, এই জিনিসটা নিয়ে তোমার কনসার্ন। সো এখন আমরা আর্থটাকে আঁকি। আচ্ছা, সো এখন দেখো তুমি আর্থের সারফেসে ছিলা ফার্স্টে, ঠিক আছে ফারিয়া? তুমি আর্থের সারফেসে ছিলা, তোমার উপর একটা সার্টেন জি কাজ করতেছে। কোন কত ম্যাস অফ আর্থ তোমাকে সেন্টারের দিকে টানতেছে বলো তো? 9.8. কত ম্যাস অফ আর্থ? ও, আর্থের মাস। তোমার নিচে যত ম্যাস আছে পুরাটাই তোমাকে নিচের দিকে টানতেছে না? হ্যাঁ। আচ্ছা, এখন তুমি Earth-এর এখানে mass। আসলা, এখন তুমি এখানে আসলা, ঠিক আছে? হুম। আর্থের একটু নিচে গেছো, এখন কি হচ্ছে ব্যাপারটা খেয়াল করো। আমি যে ব্লু কালার দিয়ে যে ডটেড একটা সার্কেল ড্র করতেছি আর একটা স্ফিয়ার ড্র করতেছি, হোয়াট ইজ হ্যাপেনিং? তোমার নিচে যে ম্যাসটুকু আছে, হ্যাঁ পারিয়া, এই যে এই জায়গাটায়, লেট মি শেড ইট, এই যে এই জায়গাটায় যত ম্যাস আছে এই ব্লু ব্রোকেন সার্কেলের ভিতরে, এই জায়গাটায় যত ম্যাস আছে এই ম্যাসটা কি করতেছে? তোমাকে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ টানতেছে নাকি? হ্যাঁ, তো কি আমার আর্থের মাস কমে গেল? তো দ্য ম্যাস অফ আর্থ দ্যাট ইজ অ্যাট্রাক্টিং ইউ টুয়ার্ডস দ্য সেন্টার, এটা কি কমে গেল না? হ্যাঁ। আর তোমার উপরে যে ম্যাসটুকু আছে সে কি করবে? তারও তো একটা ম্যাস আছে নাকি? কিন্তু ওই ম্যাসটা না কনস্ট্যান্ট থাকার কথা। তোমার ব্যাপারটা দেখো, আচ্ছা। তুমি এখানের মধ্যে ফার্স্ট অফ অল এই যে শেডেড রিজিয়নটা
শেড করা শেষ করলাম, এই রিজিয়নটা কি করতেছে তোমাকে নিচের দিকে টানতেছে, কোন দিকে? টুয়ার্ডস দ্য আর্থ সেন্টার, নাকি? হুম এন্ড এই জায়গাটা, এই যে গ্রিন কালার দিয়ে যে শেড করতেছি, এই জায়গার কি ম্যাচ আছে না? হ্যাঁ এই ম্যাচটা তোমাকে কোন দিকে অ্যাট্রাক্ট করবে? আর্থের সেন্টারের দিকে নাকি আর্থের সেন্টারের থেকে দূরে? দূরে, তো বাট ওয়াই? ম্যাচটা যেই দিকে তার নিজের ওই দিকে সে টানবে না নাকি? এটা কি সামহাউ ওই যে potential energy related কিছু, যে আই এম মুভিং against the potential or towards the potential, এরকম? ওইটাই, যে তোমার এখানের মধ্যে কি হচ্ছে, দ্য অ্যামাউন্ট অফ ম্যাস দ্যাট ইজ অ্যাট্রাক্টিং ইউ টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ এখন কি হয়ে গেল? কমে গেল, বিকজ তুমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ম্যাস তোমার উপরে কভার করে চলে আসছো। সো এখন উপরে যে ম্যাসটা আছে, ম্যাসটা যেখানে থাকবে সে তো তাকে তোমার দিকে সে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। এতক্ষণ তুমি যখন নাকি আর্থের সারফেসে বা আর্থের সারফেসের থেকে উপরে ছিলা, অল দ্য ম্যাস অফ দ্য আর্থ ওয়াজ বিনিথ ইউ, নাকি? হুম তো তাহলে পুরা ম্যাচটা তোমাকে কি করতেছিল? আর্থের সেন্টারের দিকে আনার কাজ করতেছিল। বাট নাও দ্যাট আই হ্যাভ শেডেড দিস রিজিয়ন ওভার হিয়ার, এখন এখানে গ্রিন রিজিয়নটা কি করবে? দ্য গ্রিন রিজিয়ন উইল পুল ইউ ইন দিস ডিরেকশন। দাঁড়া, হোয়াইট কালার দিয়ে ড্র করি, গ্রিনের সাথে এটা মিশে গেছে। কি এখানে বলা যায় আমার একটা রেজাল্টেন্ট ম্যাস আসতেছে, যেটা হ্যাঁ, actually রেজাল্টেন্ট ম্যাস অর একটা রেজাল্টেন্ট গ্র্যাভিটেশনাল ফোর্স। সো এখানে একটা এফজি ডাউন and এখানে একটা এফজি আপ। সো এখন এটা কি হলো? the amount of gravitational force that you will feel towards the earth center, এটা কি বেড়ে গেল নাকি কমে গেল আগের থেকে? কমে গেল। কমে গেল। সো তাহলে এখানের মধ্যে জি এর ভ্যালুটা কি হবে? কমবে। কমবে। যে এফজিটা কমতেছে, আরটাও কমতেছে, কিন্তু তোমার এফজি এর ডিক্রিজটা কি হবে? এফজি এর ডিক্রিজের অ্যামাউন্টটা হবে বেশি। সো তাহলে ওভারঅল দ্য ভ্যালু অফ জি উইল হোয়াট? দ্য ভ্যালু অফ জি উইল ডিক্রিজ। ঠিক আছে? যে এখানের মধ্যে তোমার ফাইনালি মেইন কাজটা হচ্ছে কি, যেই ম্যাস তোমাকে নিচের দিকে টানবে ওই অ্যামাউন্ট অফ ম্যাস উইল ডিক্রিজ। আর তুমি যত আর্থের সেন্টারের দিকে যাবা তত কি হইতেছে? তোমার উপরে তত বেশি ম্যাস অ্যাকুমুলেট করতেছে না? হ্যাঁ। তো তাহলে তুমি যত নিচে যাবা তোমার উপরে ম্যাসের অ্যামাউন্ট বাড়বে। সো ওই ম্যাসগুলি তোমাকে তত ফোর্সে কি করবে? উপরে পুল করবে, তাই তো? হুম সো তার মানে যত তুমি আর্থের সেন্টারের দিকে যাইতেছো, হোয়াট ইজ হ্যাপেনিং? দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ ডিক্রিজিং। তো এর জন্য জি ইজ ডিক্রিজিং। বুঝতে পারলা? এটা ফিজিক্যালি কেমনে পসিবল? আমাকে একটা ম্যাস কেন উপরে অ্যাট্রাক্ট করবে? তোমাকে কি এখানের মধ্যে আর্থ, তুমি তো মনে করো আর্থের যে এরকম উপরেই আছো এমন তো না, তুমি তো এখানে থাকতে পারো নাকি? হ্যাঁ। এখন তোমার উপরে যদি এখানে মনে করো আর্থের এরকম কাছে যদি জুপিটার চলে আসে, এখন জুপিটার তোমাকে কি করবে? জুপিটার Attract তোমাকে করবে, নিজের দিকে টানবে না? টানবে। হ্যাঁ। তো তার মানে তোমার ম্যাস যেখানে আছে, ম্যাস সে তার নিজের দিকে টানবে। যায় আসে না ওই ম্যাসের রেসপেক্টে তুমি নিচে আছো নাকি উপরে আছো, কি আছো হোয়াট ইফ সেটা যদি আমি মাটির নিচে যাই? হ্যাঁ লাইক ওই যে কোল মাইনার্সরা যেটা করে, হ্যাঁ তো ওদেরকে ওইরকম রেজাল্টেন্ট গ্র্যাভিটেশনাল ফোর্স কমে যায় হ্যাঁ, যারা মাটির নিচে কাজ করে। যারা মাটির নিচে কাজ করে ওইটা যদি একটা সিগনিফিকেন্ট একটা যদি ডেপথ তারা যায়, এন্ড তারা যদি কোন একটা ওরকম স্কেলের উপরে দাঁড়ায়, ওয়েইং স্কেলের উপর দাঁড়ায়, তখন তারা দেখবে কি যে তাদের ওইখানে ওয়েটের ভ্যালুটা কি আসতেছে? কম আসতেছে। কেন? বিকজ দেয়ার ইজ আ সার্টেন অ্যামাউন্ট অফ ম্যাস অ্যাবভ দেয়ার হেড, নাকি? হ্যাঁ। তো তাহলে এর জন্য তখন তাদের ওই ম্যাসের ভ্যালুটা কি আসবে, কি বল, ওয়েটের ভ্যালুটা কি আসবে? কমে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ। তো তাহলে ওরকম ডিপেস্ট যে টানেল গুলি আছে, ওই টানেল গুলার নিচে দিয়ে যখন নাকি যাবা, তখন কি টানেলের উপর একটা হাই অ্যামাউন্ট অফ ম্যাস ওখানে মধ্যে তো থাকবে। সো ওই জায়গাটা কি, দ্যাট ম্যাস দ্যাট ইজ অ্যাবাভ ইওর হেড অর দ্যাট ইজ অ্যাবাভ ইউ, সে তোমাকে উপরে টানবে। যেই ম্যাস তোমার নিচে আছে সে তোমাকে নিচে টানবে। যেই ম্যাসের ভ্যালু বেশি, রেজাল্টেন্ট ফোর্স ওইদিকে, দ্যাটস ভেরি গুড। কিন্তু
উপরেও তো একটা সার্টেন ফোর্স তুমি ফিল করবা নাকি? হুম। তো তার মানে এর জন্য তোমার রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালুটা কমে যাচ্ছে, যার জন্য জি এর ভ্যালুটা কমে যাবে। বুঝতে পারলা? কি আমি ইকুয়েটরে গেলে ওয়েটলেস হয়ে যাব? ইকুয়েটরে গেলে হ্যাঁ। ওয়েটলেস হবে না। ইকুয়েটর তো তোমার এই জায়গা, ইকুয়েটর না, সেন্টারে গেলে। সেন্টারে যাওয়ার আগেই এমন একটা জায়গা আসবে যে তোমার নিচে যতটুকু ম্যাস উপরেও ততটুকু ম্যাস। ঠিক আছে? দেয়ার উইল বি আ পয়েন্ট বিফোর ইউ রিচ দ্য সেন্টার অফ দ্য আর্থ, যখন কি হবে তোমার উপরের ম্যাস আর নিচের ম্যাসের অ্যামাউন্ট সেম, সো দ্য ফোর্স অ্যাট হুইচ দে উইল বি অ্যাট্রাক্টিং ইউ টুয়ার্ডস দেমসেলভস, ওটা কি হবে সমান সমান হয়ে যাবে। এন্ড সিন্স দে আর অপোজিটলি ডিরেক্টেড, তো তখন কি হয়ে যাবে রেজাল্টেন্ট গ্র্যাভিটেশনাল ফোর্স হয়ে যাবে 0। বুঝতে পারছো? আচ্ছা, তো এটার পর হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝছি। ওকে। আর মুহাইমিন এটা কি বললাস, কমেটের এই জিনিসটা কোনটা? কমেটের তো ওখানে মধ্যে ওটা তো বলছিলাম যে আমরা আর্থের সারফেস থেকে যত এখন দূরে যাব কি হবে, জিপি বাড়বে না? বাড়বে তো। জি ভাইয়া। তো ওখানে মধ্যে তো ওইটা কোনো সমস্যা না, ওইটা কমেটের ওই অরবিটের ব্যাপার, ওটা ডিফারেন্ট। ঠিক আছে? আচ্ছা, সো ফারিয়ার হোপফুলি এখন কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। তা এখন আচ্ছা, আমার গ্র্যাভিটেশনাল ফোর্স 0 হয়ে গেলে কি হবে? গ্র্যাভিটেশনাল ফোর্স 0 হয়ে গেলে ওখানে তুমি কোনো রেজাল্টেন্ট গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল করবা না। হ্যাঁ, দেন আমি কি ফ্লোট করব? ওই জায়গাটা তুমি ফ্লোট করবা, হ্যাঁ, যদি তুমি কোনো সারফেসের উপর ওরকম দাঁড়ায় থাকতে না পারো, তো তখন ওই জায়গাটা তো অ্যাকচুয়ালি ফ্লোটই করার কথা নাকি, হ্যাঁ। যদি তোমার উপরে কোনো হ্যাঁ। গ্র্যাভিটি কাজ না করে। ঠিক আছে? বাট হ্যাঁ, ওই বুঝতে ডেপথ পারছি। পর্যন্ত যাইতে যাইতে তুমি পুরে ছাই হয়ে যাবা, বিকজ আচ্ছা, হ্যাঁ। দেয়ার ইজ আ টেম্পারেচার গ্রেডিয়েন্ট অফ আর্থ, যে প্রতি 1 কিলোমিটার নিচে গেলে 30 ডিগ্রি করে টেম্পারেচার বাড়ে, পার কিলোমিটার 30 ডিগ্রি সেলসিয়াস করে টেম্পারেচার ইনক্রিজ করে। তো এর জন্য যত মন চায় তত ডিপ হোল চাইলেও ড্রিল করা যায় না। বুঝছো? ওই ইকুইপমেন্ট গুলি গলে যায়। বুঝতে পারছো? যত আর্থের সেন্টারের দিকে যাব তত টেম্পারেচার ভাই ওরকম এখন বাড়ে। পর্যন্ত হাইয়েস্ট ড্রিল কত করা পর্যন্ত হয়েছে? এখন পর্যন্ত হাইয়েস্ট ড্রিল করা হয়েছে তোমার 11.2 কিলোমিটার রাশিয়াতে। বুঝছো? 11.2 কিলোমিটার হলো সবচেয়ে ডিপেস্ট ড্রিল। জি ভাই বুঝছি। ওকে, সো তাহলে এই জিনিসটা গেল ফার্স্ট অফ অল আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ডের একদম বেসিক। কি কি? গ্র্যাভিটেশনাল ফোর্স কি জিনিস, গ্র্যাভিটেশনাল ফোর্স কিসের কিসের উপর ডিপেন্ড করে, গ্র্যাভিটেশনাল ফোর্স এন্ড নিউটন কি বলে এন্ড কুলম্বস ল এর মধ্যে সিমিলারিটি এন্ড ডিফারেন্সেস, ইলেকট্রিক ফোর্স এন্ড গ্র্যাভিটেশনাল ফোর্স এর মধ্যে একটা কম্পারিজন, ইনভার্স স্কয়ার রিলেশনশিপ বোঝানোর জন্য একটা গ্রাফ দেখলাম, দেন গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের বেসিকটা কভার করলাম। ওকে, তো নেক্সট ক্লাসে যে টিউসডেতে আমার তোমাদের এই ক্লাসের টাইম আমার ইউনিভার্সিটির একটা প্রেজেন্টেশন আছে, সো তাহলে ওই দিন তোমাদের আমি ডিরেক্টলি ক্লাস নিতে পারবো না। তো ওইটার জন্য তোমাদের যে এক্সামটা নেওয়া হয়েছিল ওই এক্সামের তোমরা সলিউশন ক্লাসটা করবা। ঠিক আছে? তো এই এক্সামের ওই সলিউশন ক্লাসটা করবা তখন, এন্ড থার্সডের ক্লাসে উই উইল अगेन গো থ্রু দিস গ্র্যাভিটেশনাল ফিল্ড পরের পার্টগুলি, এন্ড ততদিনে তোমরা গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভিডিওটা দেখে শেষ করে ফেলতে পারবা। ঠিক আছে? আর কায়সার তোমাকে আমি ভিডিওর লিংকটা দিয়ে দিবনি। ওকে, আচ্ছা ঠিক আছে। সো তাহলে আজকের ক্লাস আমাদের এখন পর্যন্ত এইটুকুই, দেন থার্সডেতে আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।